নমস্কার, আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। আজ আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি নতুন গল্প, হাতির দাঁতের কাজ। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি নতুন গল্প, হাতির দাঁতের কাজ। এ কাহিনীর যেমন খুশি মানে অবশ্য বের করা যেতে পারে। প্রতিদিনের সাধারণ বাস্তব ঘটনার সীমা যেখানে শেষ হয়ে আজগুবির কিনারায় গিয়ে পড়েছে, সেইখানে এ কাহিনীর জন্ম। নিজেদের মনের পাল্লা যেদিকে যেমন ঝুঁকবে, সেই হিসেবেই এ গল্পের রূপ বদলে যেতে পারে। শুধু ঘটনাগুলো আমি তাই নিরপেক্ষভাবে এখানে বলে যাব। ব্যাপারটা আরম্ভ যেভাবে হয়েছিল তা স্মরণ করলে এখনও আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করি। সেই অন্ধকার বাদলার রাত, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের অসহ্য গুমট আর কাটতে চাইছে না। মোগলসরাই স্টেশনের 3rd ক্লাসের ওয়েটিং রুম ঠিক নয়, টিনের চাল দেওয়া বিশাল শেডের তলায় একেবারে একলা। রাত 2টোয় একটি ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর আকাশের মেঘের ডাকের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চারিধারে ইঞ্জিনের শান্টিং, মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা ও বিশাল জংশন স্টেশনের অসংখ্য অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি। বিশাল ট্রেনের শেডের মাঝখানে মিটমিট করে যে একটি মাত্র তেলের আলো জ্বলছে, তাতে সামনের অন্ধকারটুকু একটু তরল হয়েছে মাত্র। শেডের কোণে কোণে যে আলো একেবারেই পৌঁছয়নি, সেটা ভালো মতোই বুঝতে পারা যাচ্ছে। শেডটি শুধু যাত্রীদের অপেক্ষা করার নয়, মাল রাখবারও জায়গা। একাধারে টিনের চাল পর্যন্ত বড় বড় কিসের বস্তা স্তূপাকারে যেন সাজানো রয়েছে। আমি ওজন করবার যন্ত্রটার ওপরে বসেছিলাম। সেখানে পরের পর সাজানো পিপের পাহাড় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর এক পাশে কেরোসিন কাঠের এক গাদা বাক্স ভালোভাবে ঠাউর করে দেখলে চোখে পড়ে। মাঝে মাঝে বাইরের উজ্জ্বল বিদ্যুৎ চমকে সমস্ত শেড আলোকিত না হয়ে উঠলে অবশ্য এ সমস্ত আমি লক্ষ্য করতাম কিনা সন্দেহ। বিদ্যুতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবার সমস্ত শেড আরও অন্ধকার হয়ে উঠেছে যেন। কেমন একটা অস্বস্তিকর অদ্ভুত মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ঘোরালো অন্ধকারে জায়গাটা লাগছে বেশ রহস্যময়। শখ করে অবশ্য এই জায়গায় আমি আসিনি। স্টেশনের কোনো ওয়েটিং রুমের জায়গা না পেয়েই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। 2nd ক্লাস ওয়েটিং রুমের সবকটা আসনই ভর্তি। ইন্টার ক্লাসের জন্য নির্দিষ্ট ঘরটিতে কে একজন যাত্রী হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় ভয়ানক গোলযোগ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মাত্র ঘণ্টাখানেক অপেক্ষা করলেই গাড়ি পাওয়া যাবে জেনে শেষে এখানেই আশ্রয় নিয়েছি। কিন্তু শেডের তলায় আর কোনো যাত্রী না দেখতে পেয়ে প্রথমটা একটু আশ্চর্যই হয়েছিলাম। 3য় শ্রেণীর যাত্রীরা কি আজকাল আর ট্রেনে চাপে না? তবে রাত এখন অনেক। যাত্রী যা 2-1জন আছে, বৃষ্টি সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মেই হয়তো কোনো রকমে আশ্রয় নিয়েছে। নির্জন শেডের ছমছমে অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমারও প্ল্যাটফর্মে কোনো রকম একটা আশ্রয় খোঁজাই ভালো ছিল। হাত ঘড়িটার উজ্জ্বল ডায়ালের দিকে চেয়ে দেখলাম সবে 1টা বেজেছে। আরও 1 ঘন্টা এই শেডের তলাতে কাটাতে হবে জেনে মনটা বিশেষ প্রসন্ন হয়ে উঠল না। ভয় কাতরে আমি মোটেও নই। অত বড় জংশনে স্টেশনের যাত্রীনিবাসে বসে ভয় পাওয়ার কোনো কথাও নয়। তবু আবছা অন্ধকারে চারিধারে স্তূপাকার মালের মাঝখানে বসে থাকতে থাকতে কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিলাম। বাইরের শান্টিং প্রভৃতির শব্দ ও মেঘের ডাকের ফাঁকে ফাঁকে ঘরের এক কোণ থেকে কেঠো পোকায় কাঠ কুড়ে করে ফুটো করবার একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। একবার একটা শব্দে
চমকে চেয়ে দেখলাম প্রকাণ্ড একটা ইঁদুর বস্তাগুলোর উপর থেকে দ্রুত বেগে নেমে অন্ধকারের কোণে চলে গেল। কিন্তু সেসব অস্বস্তির কারণ হিসাবে কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না। 15 মিনিট আরও এইভাবে কেটে যাওয়ার পর এইবার আমি একটু সত্যি অস্বস্তি বোধ করলাম। বড় রেল স্টেশনের শব্দের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। হঠাৎ মাঝে মাঝে সব একেবারে থেমে যায়, তারপর আবার শুরু হয় অতর্কিতে। এখন যেন শব্দের বিশৃঙ্খলার মধ্যে সেই রকম একটা ফাঁক পড়েছে। আকাশে মেঘের ডাক নেই, কেঠু পোকাটাও যেন ক্লান্ত হয়ে থেমে পড়েছে। অসাধারণ একটা নিস্তব্ধতা। সে নিস্তব্ধতা আমার পেছনের দিকে খুব কাছাকাছি আচমকা একটা প্রচণ্ড ফোঁসফোঁসানির শব্দে ভেঙে গেল। এটা যে নিকটের কোনো লাইনের ইঞ্জিনের স্টিম ছাড়ার আওয়াজ তা বুঝেও চমকে ফিরে না তাকিয়ে পারলাম না, এবং সেই মুহূর্তেই নিজের অনিচ্ছা সত্ত্বেও গায়ে কাঁটা দিয়ে উঠল। বিচার করে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠার এমন কোনো হেতুই অবশ্য ছিল না, কিন্তু যে ঘরে এতক্ষণ নিজেকে একা বলে জেনে এসেছি সে ঘরে আচম্বিত ঠিক নিজের পেছনেই অপরিচিত সাদা একটা মূর্তিকে বসে থাকতে দেখলে প্রথমে একটু বিচলিত হয়ে ওঠা অস্বাভাবিক বোধ হয় নয়। আশ্চর্যের কথা এই যে লোকটা আমার ঠিক পেছনে ওজন করবার যন্ত্রের উপরে এসে বসলেও কখন যে এসে ঢুকেছে আমি টেরও পাইনি। এখনো লোকটা পাথরের মূর্তির মতোই নিশ্চল, এতটুকু সারা শব্দ নেই। আবছা আলোয় অনেকক্ষণ ধরে লোকটাকে নজর করে দেখলাম। দুটো হাঁটুর উপর ভর দিয়ে মাথা নিচু করে সে বসে আছে। পাশে একটা বোঁচকা। পোশাক ও মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে তাকে সাধারণ দরিদ্র শ্রেণীর একজন চিনেম্যান বলেই সহজে বোঝা যায়। বুঝে একটু বোকাই হলাম। এরকম নির্জন জায়গায় একজন সঙ্গী পেলে খুশি হওয়ারই কথা। দুটো আলাপ করে বাঁচা যায়, কিন্তু চিনেম্যানের সঙ্গে আমি কি আলাপ করব? বাধ্য হয়ে তাই আবার মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম। চিনেম্যানও যেন আমার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার বলেই মনে হলো। শেডের তলায় আর কেউ আছে বলে তার যেন খেয়ালই নেই। মিনিট পাঁচেক এইভাবে কাটার পর আর একবার কৌতূহল ভরে তার দিকে ফিরে তাকিয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। মাত্র 1 সেকেন্ডের সেই উজ্জ্বল আলোই আমার পক্ষে যথেষ্ট। চিনেম্যান মুখ ফিরিয়ে আমার দিকে একবার আধ বোঝা চোখ তুলে অদ্ভুতভাবে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। কিন্তু আমি ততক্ষণে যা দেখবার তা দেখতে পেয়েছি। লোকটার গালের বাঁ ধারে একটা লম্বা কাটা দাগ, আর বাঁ ভুরুর কোণ থেকে কানের ধার অবধি টাটকা ও জমাট রক্তের সঙ্গে মিশে সেটা দগদগে ঘা হয়ে আছে। হঠাৎ ভয়ঙ্করভাবে চমকে ওঠায় আমার মুখ থেকে অস্পষ্ট একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে গেছে। কিন্তু চিনেম্যানের তাতেও ভ্রুক্ষেপ দেখা গেল না। হাঁটুর উপর দিয়ে আগের মতোই নিঃশব্দে নিশ্চল নিস্পন্দনভাবেই সে বসে রইল। মুখের অত বড় কাঁটাটাও যেন তার কাছে কিছুই নয়। এবারে রীতিমতো অস্থির হয়ে উঠলাম। এইরকম অদ্ভুত সঙ্গীর সঙ্গে এই নির্জনে বসে থাকার মতো মনের জোর সত্যি হারিয়ে ফেলেছি। বাইরে বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করেছে। তা সত্ত্বেও উঠে প্ল্যাটফর্মেই চলে যাব ঠিক করলাম। সঙ্গে সঙ্গে সুটকেসটা তুলে নিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় বাইরে অনেক লোকের গোলমাল শোনা গেল। গোলমালটা এদিকেই আসছে। দেখতে দেখতে কয়েকটা টর্চের আলো শেডের ভিতরে এসে পড়ল, আর তারপরেই কয়েকজন রেলওয়ে পুলিশ ও কর্মচারীর আবির্ভাব ঘটল। টর্চের উজ্জ্বল আলো আমার দিকে ফেলে হিন্দুস্তানি দারোগা সাহেব যেন একটু বিস্মিতভাবে এগিয়ে বললেন, মানে আপনি 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 কতক্ষণ আছেন এখানে? অবাক হয়ে বললাম, তা প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? আপনি কি একলাই আছেন?
একলা? না না, একলা একলা না। আমার কথা শেষ করতে না দিয়েই দারোগা সাহেব উৎসুকভাবে বললেন, আর কে ছিলে এখানে? চিনেম্যান, একজন চিনেম্যানকে দেখেছেন? পিছনে আঙ্গুল দেখিয়ে বললাম, ওই ওই তো ওখানে হয়তো আছে। কিন্তু বলার সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। কোথায় সেই চিনেম্যান? দারোগাবাবু আমার মুখের ভাব লক্ষ্য করে কৌতূহল ভরে বললেন, আপনার পেছনে ছিল নাকি? এই তো কয়েক সেকেন্ড আগে দেখেছি, মুখের বাদিকে একটা কাটা দাগ। পুলিশেরা সবাই মুখ চাওয়াচাই করছিল। দারোগাবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখেছেন, কিন্তু কয়েক সেকেন্ডের আগে কি বলছেন সে বেরিয়ে যায়নি এখান থেকে? আমার জ্ঞানে তো নয়। শেডের মধ্যে স্তূপাকার মালের পিছনে কোনো জায়গায় চিনেম্যান লুকিয়ে থাকতে পারে মনে করে পুলিশ তার পর তন্ন তন্ন করে খোঁজার আর কিছু বাকি রাখলো না। কিন্তু কোনো চিহ্নই তার পাওয়া গেল না। কেমন করে যে সে 1 সেকেন্ডের মধ্যেই এমন অন্তর্হিত হয়েছে কে জানে। হয়রান হয়ে পুলিশ শেষ পর্যন্ত খোঁজা বন্ধ করে শেড ছেড়ে চলে গেল। আগাগোড়া অপ্রত্যাশিত ব্যাপারে আমি তখন স্তম্ভিতভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি। পুলিশের লোক চলে যাওয়ার পর হঠাৎ খেয়াল হলো, এই শেডের ভিতরে একলা থাকা মোটেই নিরাপদ নয়। লোকটার কোনো পরিচয় অবশ্য দারোগার কাছে পাইনি, কিন্তু মুখে অত বড় একটা ক্ষত নিয়ে নেহাত কোনো সাধু পুরুষ যে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না, এটুকু বুঝতে আমার কোনো কষ্ট করতে হলো না। তাছাড়া তার এই শেড থেকে অন্তর্হিত হওয়ার ব্যাপারটাও কোনো ব্যাখ্যাই তো পাওয়া যায় না। কথাটা মনে হতেই সমস্ত শরীরটা যেন শিউরে উঠল একবার। না, আর এখানে এক মুহূর্ত নয়। সুটকেসটা নিচে নামিয়ে রেখেছিলাম, সেটা তুলতে গিয়ে মেঝের উপরে কি একটা জিনিস পড়ে রয়েছে বলে মনে হলো। জিনিসটা তুলে আলোর নিচে গিয়ে ভালো করে দেখে বেশ অবাক হলাম। হাতের দাঁতের কাজ খোদাই করা অপূরক এক মূর্তি। এসব জিনিসের সঙ্গে যেটুকু পরিচয় আমার কাছে আছে তাতেই বুঝে গেলাম কোনো উঁচু দরের চীনে কারিগর ছাড়া এমন জিনিস কেউ গড়তে পারে না। মাত্র 1 বিঘত পরিমাণ মূর্তিটির সমস্ত অঙ্গ, মায়া চোখের ভুরু পর্যন্ত অপরূপ কৌশলে খোদাই করা। হাতির দাঁতের তৈরি সাধারণ চীনে মূর্তির কাল্পনিক দৈত্য দানবের রূপ এটিতে নেই। সাধারণ একজন চীনে মজুর পিঠে ঝোলা বেঁধে একটু নুয়ে পড়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত সেই ক্ষুদে মূর্তির চোখের চাহনি আর মুখের সূক্ষ্ম বিদ্রুপের রেখা ফোটানোর কায়দা। মূর্তিটা যে চিনেম্যানের তাড়াতাড়িতেই ফেলে গেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখন করি কি? যেখানে জিনিস এখানে রেখে যাব না জমা দিব পুলিশের জিম্মায়, কিছুই ভেবে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত কিন্তু লোভী জয়ী হলো। এমন অপরূপ শিল্প কৌশলের নিদর্শন চুরি করতেও বুঝি সত্যিকার সমজদারের বাধে না। আমি তো ঠিক চুরিও করছি না। মূর্তিটা সুটকেসে ভরে আমি সেট থেকে বেরিয়ে এসলাম, কিন্তু সে মূর্তি আমি বাড়িতে নিয়ে আসতে পারিনি। পথেই সে মূর্তি আমার হাত থেকে খোয়া গেছে। কেমন ভাবে আমি তা হারালাম সেই কথাই এবার বলি। রাত্রির 2টোর ট্রেন 8 ঘন্টা লেট করে যখন স্টেশনে এসে পৌঁছলো তখন বৃষ্টি মুষলধারে পড়তে আরম্ভ করেছে। সেই বৃষ্টির ভিতর ভালো কামরা খোঁজ করবার উৎসাহ আমার আর ছিল না। সামনে যে কামরা পেলাম তাতেই উঠতে খুশি হয়ে গেলাম। কামরাটি একেবারে খালি। একটা বাস্ক দখল করে শুয়ে পড়লাম। একেবারে যত লোকই কম উঠুক না কেন, রাতের ঘুমটার ব্যাঘাত আর হবে না। ঘুমাবার আয়োজন করবার আগে কিন্তু আর একবার মূর্তিটি বের করে দেখবার কৌতূহল জয় করতে পারলাম না। ট্রেনের জোরালো আলোয় তার কারুকার্য আরো ভালোভাবে দেখবার সুবিধা হবে বলে সুটকেসটা খুলে ফেললাম।
কিন্তু কোথায় মূর্তি? সব জিনিসের উপরে যে সেটিকে রেখেছিলাম সে কথা স্পষ্টভাবে আমার মনে আছে। সুটকেসটি যেরকম জিনিসে ঠাসা তাতে নড়াচড়া বা ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। তবু সন্দেহভাজনের জন্য উপরের কাপড় চোপড়গুলো এক এক করে তুলে ফেললাম। দেখলাম সে মূর্তিটা ঠিক আছে, কিন্তু এইভাবে সিল্কের রুমালটায় জড়িয়ে সেটাকে সুটকেসের তলায় রেখেছি বলে কোনো মতেই স্মরণ করতে পারলাম না। অবশ্য তখন মাথার অবস্থা আমার খুব ভালো ছিল না। হয়তো বিমূঢ়তার জন্যই এইভাবে রেখে থাকবো মনে করে সিল্কের রুমাল খুলে সেটা বের করলাম। ট্রেনের জোরালো আলোয় তার অপূর্ব কারুকার্য সত্যি আরো স্পষ্ট হয়ে উঠল। কিন্তু একটা খুঁত সেই সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে মনটা আমার খারাপ হয়ে গেল। শেডের স্লান আলোয় এ ক্ষতটুকু ধরা পড়েনি। চিনেম্যানের হাত থেকে অসাবধানে মেঝেই পড়বার সঙ্গে সঙ্গেই বোধহয় মূর্তিটির মুখের বাঁ ধারে একটু চির খেয়ে গেছে, সামান্য একটু সূক্ষ্ম দাগ মাত্র। কিন্তু এমন মূল্যবান জিনিসের এইটুকু খুঁত থাকলে মনও ক্ষুণ্ণ হয়। সযত্নে মূর্তিটিকে আবার সিল্কের রুমালে জড়িয়ে সুটকেসের ভিতর তুলে রাখলাম। তারপর সুটকেসটি মাথার কাছে রেখে পুলিশের রেফারি আসামি সাধারণ একজন চিনেম্যানের হাতে এমন দামি জিনিস কেমন করে এসে পড়েছিল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। ঘুমের ভিতর অস্পষ্টভাবে সেই চিনেম্যানকেই যেন স্বপ্নে দেখেছিলাম। আমার মাথার কাছে দাঁড়িয়ে অজানা ভাষায় যেন কি বলে আমায় শাসাচ্ছে। হঠাৎ হঠাৎ আমার মাথার ধারে সজোরে যে ঝাঁকুনি দিল, ঘুমটা সহসা ভেঙে গেল। সবহয়ে চোখ বুলে তাকিয়ে দেখি চিনেম্যান নয়, একজন ভদ্রলোক আমার গায়ে ঠেলা দিয়ে জাগাচ্ছেন। বিমূঢ়ভাবে উঠে পড়লাম। ট্রেনটা একটা স্টেশনে এসে থেমেছে। বাইরে কুলি ও যাত্রীদের হাঁক ডাক শোনা যাচ্ছে। এতক্ষণে ভদ্রলোকের কথা আমার কানে গেল। আরে কি রকম ঘুমাচ্ছেন মশাই? ট্রেনে এমন অসাবধানে ঘুমোয়? মানে কেন? কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? দেখতে আমি সে মুহূর্তেই পেলাম আমার সুটকেস খোলা, কাপড় চোপড় জিনিসপত্র তছনছ হয়ে কিছু বাস্কের উপরে, কিছু কামরার মেঝেই পড়ে আছে। টাকা করে ছিল নিশ্চয়ই, দেখুন কি গেছে। টাকা করি নয়, কি যে গেছে আমি সুটকেসের ওই অবস্থা দেখা মাত্র বুঝেছি। তবু দুরাশা সমস্ত কামরায় ছড়ানো জিনিসপত্র ও সুটকেস তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। না, সে মূর্তিটা ছাড়া আর সব জিনিসই ঠিক আছে। ভদ্রলোক আমার মুখের দিকে সহানুভূতির স্বরে বললেন, খুব বেশি কিছু হলো বুঝি? স্টেশন মাস্টারকে খবর দিন এক্ষুনি। তারপর একটু থেকে কি ভেবে বললেন, ঠিক হয়েছে, ট্রেন প্ল্যাটফর্মে থামবার আগেই একজন চিনেম্যান এ কামরা থেকে নেমে গেছে। চিনেম্যান? হ্যাঁ, পিঠে একটা বোতকা সমেত। তখন খেয়াল করিনি, তারপর কামরায় ঢুকেই দেখলাম আপনার সুটকেসের এই দশা। ইস, তখন যদি আমার বুদ্ধি হতো। যাই হোক, পুলিশকে খবর দিন এই বেলা, স্টেশন মাস্টারকে বলে। কিন্তু আমি সিল্কের রুমালটা হাতে নিয়ে বিমূঢ় হয়েই বসে রইলাম। রুমালটার একেবারে সামান্য একটুখানি রক্তের দাগ।